হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যানালিটিক্যাল জিওমেট্রির শেষ ভিডিও করছি। এরপরে একটা ভিডিও করব একদম শেষের দিকে। সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা নিয়ে। তো সেটা একটু সাজিয়ে তারপর তো আজকেই হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল জিওমেট্রির এমনিতে শেষ ভিডিও। এমসিকিউ আমরা সলভ করব এবং আপনারা জানেন যে এই এমসিকিউ গুলো হচ্ছে আমরা বইয়ের সাথে মিলিয়ে দেইনি, বরং বইতে আরো কঠিন এমসিকিউ গুলো দেওয়া। তো আমরা হচ্ছে চাচ্ছি যাতে করে একটা সুন্দর প্রিপারেশন হয় এবং যেহেতু বড় এমসিকিউ গুলো আসবে না, সেহেতু আমরা নতুন করে আবার এমসিকিউ গুলো আপনাকে দেব বানিয়ে। তো আমরা শুরু করতে চাচ্ছি। প্রথম যে আমাদের প্রশ্নটা দেওয়া আছে সেটা একটু করতে চাই। বলছে দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন এত অ্যান্ড দ্য প্লেন এত ফ্রম দ্য পয়েন্ট এত। তো কোশ্চেনটা আমরা সুন্দর করে যদি আবার পড়তে চাই, আমাকে আসলে বের করতে বলছে ডিস্টেন্স। কার ডিস্টেন্স আমরা জানি যে ডিস্টেন্স আসলে যদি বের করতে চাই আমাকে আসলে দুটো পয়েন্ট লাগে। তো একটা পয়েন্ট ইতিমধ্যে বলে দিয়েছে, দেখেন -1 -5 -10। আরেকটা পয়েন্ট কি বলছে? আরেকটা পয়েন্ট হচ্ছে এরকম যে আরেকটা পয়েন্ট হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। তো পয়েন্ট অফ ইন্টারসেকশন দুইটা জিনিসের পাওয়া যাবে। তো সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কিভাবে পাবো? বলছে একটা লাইন মানে একটা সরল রেখা আর হচ্ছে একটা প্লেন যদি আপনাদের ইন্টারসেক্ট করে তখন আমরা কি পাই? আমরা কালকে পড়াইছিলাম এর আগের ভিডিওতে যে একটা লাইন এবং একটা প্লেন যদি আমাদের ইন্টারসেক্ট করে, যেমন আমি একটু দেখাই, এরকম একটা ব্যাপার। এই যে আমাদের একটা টেবিল আছে, এবার আমরা বলছিলাম যে এই টেবিলে যদি আমরা খারাপ ভাবে এরকম একটা মারি, একটা লাইট মারি, মনে রাখতে হবে এটা লাইট মারার কথা বলছি, তাহলে এরকম ভাবে বের হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন এখানে কিন্তু একটা আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো, জাস্ট একটাই পয়েন্ট পাবো। এই যে এখন এটা বলছে যে এই ইন্টারসেক্টিং পয়েন্ট অর্থাৎ এখানে কিন্তু এক্স ওয়াই জেড পাবো, মানে স্থানাঙ্কগুলো পাবো, এবং -1 -5 -10, এই যে ধরেন এটা আর একটা পয়েন্ট, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স এটা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমাকে নির্ণয় করতে বলছে। তো এটা তো নির্ণয় করা সহজ, বাট আমাদের একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে এই যে এখানের স্থানাঙ্কটা বের করা, এই যে এখানের পয়েন্টের স্থানাঙ্কটা বের করা। ঠিক আছে, আমি একটু লাল কালি দিয়ে বা অন্য কালি দিয়ে দেখাতে চাই, হলুদ কালি নিয়ে আসি। এই যে এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার হচ্ছে স্থানাঙ্ক আমার দরকার হবে। এটাকেই বলা হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন, আমরা কালকে বলছিলাম। এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাই এটা বের করার টেকনিক কিন্তু আমরা এর আগের দিন বলছিলাম যে কিভাবে বের করতে হবে, তাই না? বলছিলাম যে আগে স্ট্রেট লাইন থেকে যে কোনো একটা পয়েন্ট ধরে নিব, এবং সেই পয়েন্টটাই যে এই পয়েন্ট, কখন এই পয়েন্ট হবে? যদি এই পয়েন্টটা সাথে সাথে প্লেনের উপরে অবস্থিত হয়, তাই না? তাহলে আমাদের সলিউশন, একটা এই অঙ্কগুলো ছোট, তাহলে এনি পয়েন্ট, যে কোনো পয়েন্ট ওয়ান দা এনি পয়েন্ট, সেটা হচ্ছে লিখলাম ওয়ান দা স্ট্রেট লাইন, ওয়ান দা স্ট্রেট লাইন ইজ, কিভাবে যেন পাওয়া যায়? কালকে আমরা বলছিলাম যে এই যে এখান থেকে x-2/3 এরা যেহেতু একটা রেশিওতে থাকবে, সেই রেশিওর মানটা আমরা ধরে নিলাম হচ্ছে r। আপনি চাইলে অন্য কিছু ধরতে পারেন, কোনো সমস্যা নেই, r। তো এখান থেকে আমরা চাইলে x এর মানটা কিভাবে বের করতে পারি? x সমান 3r + 2 আসবে। y সমান আমরা কেমনে বের করতে পারি? 4r - 1। z সমান কেমনে বের করতে পারি? এই যে এখান থেকে 12r, এখানে বা 12r + 2, দেখছেন? এভাবে বের করতে পারি। আমরা কিন্তু এগুলো শিখেছিলাম। তাহলে একটা পয়েন্ট আমরা ধরে নিচ্ছি, সেই পয়েন্টটা হচ্ছে এরকম প্যারামেট্রিক ফর্মে 3r + 2, 4r - 1, আর একটা হচ্ছে 12r + 2। এটা হচ্ছে যে কোনো স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্ট। ঠিক আছে, এখন যে কোনো পয়েন্টটাই এই যে হলুদ পয়েন্টকে নির্দেশ করবে কখন? যদি এই পয়েন্টটা প্লেনের উপরও অবস্থান করে, তাই না? আবার বলছি, এই পয়েন্টটা যদি প্লেনের উপর অবস্থান করে, তাহলে ইফ, আমরা একটু সুন্দর করে লিখে দিই, ইফ দ্য পয়েন্ট, দা কেন লিখছি? কারণ এই যে নির্দিষ্ট এই পয়েন্টটা, এই পয়েন্টের কথা বলছি, যদি লাই করে, কার উপর লাই করে? ওয়ান দা প্লেন, দেন উই গেট, আমরা পাবো কি পাবো? পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাই না? পয়েন্ট অফ ইন্টারসেকশন। আপনার তো আর এগুলো লিখতে হবে না এমসিকিউতে, আমি কিন্তু বোঝানোর জন্য লিখছি, এই কারণে একটু বড় হবে। যদি এটা প্লেনের উপর অবস্থিত হয় এই পয়েন্ট, তাহলে প্লেনকে সিদ্ধ করবে। সুতরাং
সো আমরা কি কি লিখতে পারবো, প্লেনের ইকুয়েশনে বসাই দেবো। এই যে প্লেনের ইকুয়েশন কোথায়, এই যে এখানে x মাইনাস ওয়াই প্লাস 5, তাই x এর জায়গায় কি আসবে, এই যে ভুজটা আছে, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, তাহলে বসাই দিই 3r প্লাস 2, এরপরে মাইনাস ওয়াই এর জায়গায় কত বসবে, 4r মাইনাস 1, এরপর এরপর আচ্ছা প্লেন, এখানে একটা জেড আছে, আমি প্রশ্নটা তুলতে ভুল করেছি, জি এখানে একটা জেড আছে, এই যেখানে এই ইকুয়েশনটা আসলে হবে, প্লেনের ইকুয়েশন হবে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস 5 ইকুয়ালস টু 0। ওকে, প্রশ্নটা ভুল তুলেছি। আর এখানে প্লাস জেড মানে কত, 12r প্লাস 2 প্লাস 5 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা এখন r এর মানটা ক্যালকুলেশন করব, তাহলে r পাবো আমরা 11r ইকুয়ালস টু 0 পাবো, এখান থেকে r সমান তাহলে 0, তাহলে আমরা r এর মান পেয়ে গেছি, তাহলে পয়েন্ট আমরা পেয়ে যাব না এখন, এই যে এই পয়েন্টটা, এই যে এখন এখানে বসাই দেবো r এর মান, এখানে r এর মানকে বসাই দিলেই পয়েন্টটা পেয়ে যাই, পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পেয়ে যাব, ঠিক আছে। তা r এর মানটা আমরা বসাইতে চাই, তো the point of intersection, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা তাহলে কেমনে পাওয়া যাবে, ইস কত হবে, এই যে এখানে r এর মান বসাবো, 3 ইনটু r আছে, তা r এর মান যেহেতু 0 তাহলে থাকবে শুধু 2, এরপর থাকবে -1, এখানে থাকবে 2, দেখে তো বুঝতে পারছে কিনা। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করার যে কৌশল, এই কৌশলটা মনে রাখতে হবে, কি একটা স্ট্রেট লাইন থেকে যে কোনো একটা পয়েন্ট নেব এবং সেই পয়েন্টটা এই ইন্টারসেক্টিং পয়েন্ট হবে যদি প্লেনের উপরেও সে থাকে, তারপর সেখান থেকে r এর মান ক্যালকুলেট করব, r এর মান ক্যালকুলেট করে এখানে বসাই দেব, তাহলেই আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা পেয়ে গেলাম। এখন আমাদের ডিসটেন্স নির্ণয় সূত্র, তাহলে এবার ডিসটেন্স, the distance between কার কার মধ্যে বলছে, 2 minus 1 2 and -1 -5 and -10 is, সূত্র কি, সূত্র একদম ছোট কালের মতো, এরকম একটা স্কয়ার রুট আসবে, তারপর হচ্ছে ভুজ, আমরা তো ছোটকালে এক্স আর ওয়াই দিয়ে পড়েছিলাম ভুজ আর কোটি, তখন পড়ছিলাম ভুজ দ্বয়ের অন্তর আর কোটি দ্বয়ের অন্তর স্কয়ার হয়, ঠিক একই রকম এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে এটা, এরপরে প্লাস -1 আর এখানে +5 হোল স্কয়ার হবে, প্লাস তারপর হচ্ছে 2 মাইনাস আর ওখানে একটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, দিন শেষে এটাকে করলে আসবে 169, তার মানে 13। ওকে, দেখি আমাদের অপশন 13 আছে কিনা, আছে, আছে কি, আমরা একটু অপশনটা দেখি, আছে, তার মানে এ নাম্বার অপশন হবে। ওকে, আচ্ছা আমরা কোশ্চেন 2 তে চলে যেতে চাই। কোশ্চেন 2, তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু ছোট এবং আসার মতো ইম্পর্টেন্ট, এই কারণে আমরা হচ্ছে আমাদের বইয়ের এমসিকিউ গুলো একটু একটু এখন বাদ দেওয়ার চেষ্টা করব, আমরা চেষ্টা করব একটু ছোট অঙ্কগুলো করতে এবং আমাদের বেসিক যেন স্ট্রং থাকে, যাতে করে যে কোনো কিছু আসলেই যেন আমরা পারি, বাট বড় অঙ্কগুলো আসবে না, এটা মনে রাখতে হবে। আমাদের বইতে আমরা একটু হার্ড টাইপের ম্যাথ দিয়েছি, যেটা ওটা করলেও আমাদের জন্য ভালো, বাট আমাদের যেহেতু সময় কম, এই কারণে, ঠিক আছে। আর ওই কোশ্চেন গুলো দিলে 50টাও কেউ আনসার করতে পারবে না, এরকম। তো আমরা চাই সুন্দর একটা প্র্যাকটিস করতে, আমরা সহজটাই করব। তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যেতে চাই। আমাদের কোশ্চেন হচ্ছে 2, যেটা বলছে যে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। তা আমি একটু লিখে ফেলি, ডিটারমাইন the equation of the straight line, straight line এর ইকুয়েশন আমাকে নির্ণয় করতে বলছে। এরপর বলছে যে স্ট্রেট লাইনটা পাস করবে, কি দিয়ে পাস করবে, থ্রু the point, through the point, কোন পয়েন্টে বলছে 3 1 and -6, এই পয়েন্ট দ্বারা, এবং আরো বলে দিচ্ছে, এবং সাথে সাথে ওই স্ট্রেট লাইনটা হচ্ছে প্যারালাল হবে, কার প্যারালাল হবে, বলছে প্যারালাল অফ দ্য প্লেন, এস আছে, তার মানে দুইটা প্লেন, কার কার, বলছে x প্লাস y, সরি x প্লাস y প্লাস 2z equals to 4 and 2x minus 3y plus z equals to -5। তো কি বলছে, আসলে আমি একটু কাজ করতে চাই, এই প্লেনটাকে চাইলে আমরা একটু সাজায় লিখতে পারি যে x plus y plus 2z
-4 ইকুয়ালস টু 0 এবং এই প্লেনটাকেও আমরা সাজায় লিখতে পারি কি 2x 3y প্লাস z -5 ইকুয়ালস টু 0। তাহলে আমরা দুটো প্লেনকে একটু আলাদাভাবে অন্য কালি দিয়ে দাগ দিয়ে রাখি। এই যে একটা প্লেন আর এই যে একটা প্লেন। ওকে, কি বলছে? একদম সহজ কথা বলছে। বলছে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। তার মানে আমাকে একটা ইকুয়েশন 3 ডাইমেনশনালে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমাকে নির্ণয় করতে বলছে। যেই স্ট্রেট লাইনটা একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যাবে। কি ফিক্সড পয়েন্ট? থ্রু দ্য পয়েন্ট। এই যে ফিক্সড পয়েন্ট কেন বললাম? এই যে ফিক্সড করে দিয়েছে এই কারণে। আগে এই পর্যন্ত বুঝছি কিনা যে আমাকে একটা ইকুয়েশন নির্ণয় করতে বলছে, যেই কার ইকুয়েশন? স্ট্রেট লাইনের ইকুয়েশন অবশ্যই। সেই স্ট্রেট লাইনটা হচ্ছে আমার একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যাবে। ফিক্সড পয়েন্টের নাম কি? 3 1 6। ঠিক আছে, আবার বলছি 3 1 6। তো আমাকে এখন এই 3 1 6 একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যায়। তো আমরা জানি এর আগের দিন পড়েছিলাম যে একটা স্ট্রেট লাইন এর ইকুয়েশন যখন আমাকে নির্ণয় করতে বলবে তখন হচ্ছে আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। দুইটা বলতে তিনটা, দুইটা বলতে তিনটা। একটা কি? একটা ফিক্সড পয়েন্ট লাগবে। আমাদের নিচে মনে আছে আমরা x1 আমরা হচ্ছে x1 y1 আর z1 এক নামক একটা ফিক্সড পয়েন্ট নিয়েছিলাম এবং সাথে সাথে করে বলছিলাম একটা রিপ্রেজেন্টেটিভ লাগবে যে সবাইকে রিপ্রেজেন্ট করবে x y z। সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিরেকশন রেশিও অফ দিস স্ট্রেট লাইন PQR। তাহলে তার ইকুয়েশনটা কি পাই? আমরা বলছিলাম তার ইকুয়েশন পাবো হচ্ছে x minus x1 by p, y minus y1 by q and z minus z1 by হচ্ছে r। তো এখানে আমাদের যেহেতু x1 y1 z1 দেওয়া আছে, মানে ফিক্সড পয়েন্ট দেওয়া আছে, তার ফিক্সড পয়েন্ট হচ্ছে 3 এখানে আছে, এবং y minus y1 হচ্ছে আমার 1, আর এখানে z মাইনাস মাইনাসে প্লাস, এখানে r। এখন এটাই হচ্ছে আমাদের সেই যে স্ট্রেট লাইনের ইকুয়েশন নির্ণয় করতে বলছে সেটা। আমি তো অপশনগুলো লিখিনি, তাহলে অপশনগুলো এখানে লিখে ফেলি। এ নাম্বার বলছে এরকম হবে x minus 2 by 3 y plus 1 by 4, এখানে x minus 2 by হচ্ছে 12। বি নাম্বার বলছে x minus 3 by 3 y plus 1 by 4, এখানে বলছে z minus 2 by 11। সি নাম্বার একটা অপশন দিয়েছে, সি নাম্বার হচ্ছে আপনার x minus 3 by 7 y minus 1 by 3 z plus 6 by minus 5 and ডি নাম্বার বলছে যে না, কোনোটা না। ওকে, এখন আমরা কিন্তু আনন্দিত। আনন্দিত এই কারণে যে আমাদের আসলে স্ট্রেট লাইনের ইকুয়েশনটাই যে আমরা পেয়ে গেছি, তাই না? দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, ঠিক আছে। ওকে, এক নাম্বার। এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমাদের নির্ণয় হয়ে যায়নি। কেন নির্ণয় হয়ে যায়নি? যে PQR আবার বলছি যে PQR এটা কিন্তু আমার বের করতে হবে, এটা আননোন। দেখেন এরকম একটা অপশন কোথায় দেওয়া আছে যে x minus 3 y minus 1 z plus 6, এরকম শুধুমাত্র সি নাম্বার অপশনটাই দেওয়া আছে। তার মানে অপশন সি হবে, এটা আমরা বুঝতে পারতেছি। কিন্তু আমরা কিভাবে আসলে নির্ণয় করি? ঠিক আছে, অপশনগুলো আরো সুন্দর করে দিতে পারতো, যে এমন ভাবে দিত যে আপনি বুঝতে পারতেন না, PQR নিয়েই আসলে সমস্যা হতো। ঠিক আছে, আচ্ছা। তো এটা আমরা ওই যে উপরের অংশ, এই যে দেখেন x minus 3 y minus 1 z plus 6, এরকম আর কোনো অপশন ছিল না। এই কারণে আমরা বুঝতে পারছি এটাই হয়তো অ্যান্সার। কিন্তু আমাকে PQR এটাকে আমরা বের করতে হয়, সেটা একটু শিখতে হবে। তো এটা বের করতে যাওয়ার পর যেহেতু আমাদের আননোন হচ্ছে, দেখেন এখানে PQR, এদেরকে বের করতে আমাকে ক্লু দিয়ে দিয়েছে। কি ক্লু দিয়েছে দেখেন, পরবর্তীতে বলছে এই যে স্ট্রেট লাইনটা, সেই স্ট্রেট লাইনটা প্যারালাল হবে কার? বলছে এই যে প্রথম প্লেনেরও এই দ্বিতীয় প্লেনেরও প্যারালাল হবে স্ট্রেট লাইনটা। ঠিক আছে, তো আমরা একটু যাই, আমরা এরকম একটা ঘটনা আগে দেখাই। আমরা যখন অনেকের বাসায় এরকম থাকে দেখি, সাধারণত স্টুডেন্ট পড়াইতে গেলে এরকম থাকে। এরকম থাকে, এই পায়ের নিচে এরকম একটা বক্স থাকে, এরকম। আমি তো আঁকতে পারতেছি না, ওইটা আঁকতে গেলে। আচ্ছা, আমি একটু আঁকার চেষ্টা করছি। ওকে, এরপর আঁকতে পারতেছি না। যাই হোক, আমি আরেকটু সুন্দর অন্যভাবে আঁকি। সাপোজ এই যে একটা আমাদের প্লেন আছে,
ওকে, এই যে একটা প্লেন আছে, দেখি তো, ঠিক আছে, দুইটা প্লেন। এই দুইটা প্লেনের সাথে বলছে এই যে স্ট্রেট লাইনটা এটা হচ্ছে সমান্তরাল আছে, তাই আমি এরকম সমান্তরাল আঁকার চেষ্টা করেছি, ঠিক আছে। ব্যাপারটা যদি আপনি ফিল করতে চান, মনে করেন যে আপনার টেবিল একটা প্লেন, তার এক এক বিঘত হচ্ছে উপরে আপনি কলমটা ধরে রাখলেন, সেটাই কিন্তু দেখেন আপনার একটা হচ্ছে বলা হবে যে একটা স্ট্রেট লাইন একটা প্লেনের সমান্তরাল। এরকম যদি এখন একটা টেবিল যদি আরেকটা টেবিলের নিচে যদি আরেকটা টেবিল রাখতাম, তাহলে কিন্তু দুইটা প্লেনের সমান্তরালই বলতে পারতাম আমার কলমটা, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো দেখেন আমি পি কিউ আর আমাকে বের করতে হবে, এখানের পি কিউ আরটা হচ্ছে এটা, এই স্ট্রেট লাইনের ডিআরএস, পি কিউ আর ডিআরএস, এটা ডিআরএস মানে ডিরেকশন রেশিও কার, অফ দিস স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের। এটা কিন্তু আমাকে একটু জানতে হবে, আমরা কিন্তু এটা পড়াইছি। ওকে, এবার দেখেন এই প্রথম প্লেনটার নাম দেন, এই যে কালো কালি দিয়ে যেটা লিখলাম, এটার দেখেন এটার হচ্ছে আপনার এক্স প্লাস ওয়াই প্লাস 2z মাইনাস 4, তাহলে এটার নাম দেন এক্স প্লাস ওয়াই প্লাস 2z মাইনাস 4 ইকুয়ালস টু 0, এই যে প্লেনটা। এখন এই প্লেনটা বলছে, এই প্লেনটা প্রথমটা, এবার একটা কাজ করেন, এই প্রথম প্লেনের নরমাল, মানে প্রথম প্লেনের নরমাল বলতে কি বুঝাবো আমরা, যে প্লেনের সাথে 90 ডিগ্রিতে আছে, মনে করি এই স্ট্রেট লাইনটা প্লেনের সাথে 90 ডিগ্রিতে আছে, তাহলে এটা হচ্ছে প্রথম প্লেনের নরমাল। তাহলে প্রথম প্লেনের বা এই প্লেনের আমি বাংলা লিখে দিচ্ছি, এই প্লেনের নরমাল এর ডিআরএস কত হবে, আমরা কিন্তু জানি যে একটা প্লেনের ইকুয়েশন যদি হয় ax by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0 হয়, তাহলে তার এই প্লেনের নরমালের ডিআরএস হবে a b c, দ্যাট ইজ এক্স ওয়াই এবং z এর কোফিসিয়েন্ট। ঠিক তেমনি তাহলে এই প্লেনের ক্ষেত্রে ডিআরএসটা কত হবে, x এর কোফিসিয়েন্ট 1, y এর কোফিসিয়েন্ট 1, z এর কোফিসিয়েন্ট 2, তাহলে এটার ডিআরএস পাই গেলাম, ঠিক আছে। তাহলে এই কালার ডিআরএস হচ্ছে কত, 1 1 2, ওকে 1 1 2। আর এই যে অন্য একটা কালার, এই যে এই কালারের আমি আসলে নাম জানি না, এই কালারের স্ট্রেট লাইনের ডিআরএস হচ্ছে আপনার পি কিউ আর। এবং দেখেন এই দুইটার মধ্যবর্তী কোণ কত, দুইটার মধ্যবর্তী কোণ কত, এই যে 90 ডিগ্রি, তাই না। আচ্ছা, তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম না, কি শিখছিলাম, যদি দুইটা স্ট্রেট লাইনের এরকম ডিরেকশন রেশিও দেওয়া থাকে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয়ের সূত্র ছিল cos থিটা ইকুয়ালস টু, আমাদের বলছিলাম যে এরকম যে আমরা যেভাবে সূত্র পড়ছিলাম যে এটার ডিআরএস মনে করলাম a1 b1 আর c1, আর এটার ডিআরএস হচ্ছে a2 v2 আর c2, ঠিক আছে। তখন সূত্র নির্ণয় ছিল এরকম যে a1 a2 প্লাস b1 b2, দেখি c1 c2, আর এরকম একটা স্কয়ার আসবে a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার, সাথে সাথে করে আবার a2 স্কয়ার b2 স্কয়ার c2 স্কয়ার, দেখি তো মনে আছে কিনা, এরকম না। তাহলে এখন তো আমাদের এই স্ট্রেট লাইনের ডিআরএস a1 b1 c1 না, বরং পি কিউ আর। তাহলে a1 এর জায়গায় এটা হচ্ছে আমাদের a1, এটা হচ্ছে আমাদের b1, এটা হচ্ছে আমাদের c1। আর এই ক্ষেত্রে আমাদের a2 হচ্ছে আমাদের 1, b2 মানে আমাদের হচ্ছে 1, আর c2 আমাদের কত, c2 আমাদের হচ্ছে 2। তাহলে আমরা সেই সূত্রটা ইউজ করব এখন এখানে, ঠিক আছে। তাহলে আমরা যদি ইউজ করতে চাই, এখানে দেখেন 90 ডিগ্রি, যেহেতু cos 90 ডিগ্রির মান আসবে 0 এই পার্টটার সাথে, তাহলে আর গুণন করে 0 হয়ে যাবে। তাহলে থাকবে কি, শুধুমাত্র যেটা থাকবে সেটা আমি এখন একটু মুছে ফেলি, এটা একটু মুছে ফেলি, তাহলে আমার থাকবে হচ্ছে আসলে 0 ইকুয়ালস টু a1 a2, তাহলে a1 এর মান আমার হচ্ছে p, a2 এর মান হচ্ছে 1, তাহলে p গুণ করলে, তাই না, a1 a2 b1 b2, তাহলে b1 এর মান হচ্ছে এই যে b1 এর মান হচ্ছে আমাদের q, আর b2 এর মান হচ্ছে 1, তাহলে এখানে থাকবে q। আচ্ছা, c1 c2, তাহলে c1 এর মান হচ্ছে আমাদের r, আর c2 এর মান হচ্ছে 2, তাহলে 2r। তাহলে দিন শেষে আমি কি পাইলাম হচ্ছে p প্লাস q প্লাস 2r, এটা ইকুয়ালস টু 0। তাহলে এটাকে 2 নং ধরলাম। সিমিলারলি এখন কিন্তু আমি পরবর্তীটা লাল প্লেনের, তাহলে লাল প্লেনেরও একটা নরমাল পাবো আমরা, তাই না, লাল প্লেনেরও একটা নরমাল পাবো, মনে করলাম এইটা সেই লাল প্লেনের নরমাল। ওকে, লাল প্লেনের নরমালটাও কিন্তু দেখেন এই পি কিউ আর, এই যে এই স্ট্রেট লাইনের সাথে কি করছে, এই স্ট্রেট লাইনের সাথে দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, এই যে এটার সাথেও আছে। তাহলে
আমি এই যে আগের মতোই সূত্রটা যদি লিখতাম তাহলে 0 ইকুয়ালস টু আসতো হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রে দেখেন এই কালোটার ডিআরএস কত, আমাদের কালোটার ডিআরএস হচ্ছে দেখেন দ্বিতীয় প্লেনের ক্ষেত্রে আমরা যাব, দ্বিতীয় প্লেনের ডিআরএস হচ্ছে 2 - 3 1, তাহলে এখানে পাবো 2 - 3 1, তাহলে একই নিয়মে আবার গুণ করে দেন। এবার হচ্ছে 2p 3q প্লাস r ইকুয়ালস টু 0, তাহলে আমরা যেটা পাইলাম যে 2p - 3q প্লাস r ইকুয়ালস টু 0। এই যে 2 আর 3 কে এখন সলভ করতে হবে, ঠিক আছে? 2 আর 3 কে বিভিন্ন ভাবে সলভ করতে পারি না আমরা, আর গুণন পদ্ধতিতে সলভ করতে পারি, প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতিতে আপনি সলভ করবেন। যদি সলভ করেন তাহলে দেখেন আমরা 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 আর গুণন পদ্ধতিতে করতে চাচ্ছি, হ্যাঁ? তাহলে আর গুণন পদ্ধতি যদি করি তো এখানে থাকবে হচ্ছে আমাদের p সমান, দেখেন আর গুণন পদ্ধতিতে করছি 2 আর 3 থেকে, আমরা এগুলো জানি 1 + 6, আর q সমান q ডিভাইডেড বাই আসবে হচ্ছে 4 - 1। এখানে আর সমান আসবে হচ্ছে আমার, এখানে সমান বলতেছি বারবার, সমান না বরং হচ্ছে আর এর নিচে যেটা আসবে এই রেশিওটাকে আমি কে ধরে দিচ্ছি আমার ইচ্ছা। আপনি চাইলে অন্য কিছু ধরতে পারেন, আপনার নাম ধরেন, কোনো সমস্যা নাই, কারণ এটা তো যেহেতু সমান, সেই সমান একটা জিনিস পাইলাম, মনে করে নেই কি। তাহলে এখান থেকে আমরা চাইলে বের করে ফেলতে পারি যে p সমান 7k, দেখ 7k, p সমান 7k, q সমান 3k এবং r সমান -5k। এই যে পি কিউ আর এগুলো হচ্ছে আমাকে এখন 1 নং এ বসাই দিতে হবে, 1 নং স্ট্রেট লাইনে। তাহলে বসাই দেন পি কিউ আর, এখানে বসাই দিলে কি আসবে, আসবে হচ্ছে 7k 3k -5k। এখন যেহেতু এগুলা এই যে কে আছে সবকিছুর মধ্যে, কে উঠাই দিলে আমাদের সি নাম্বার অপশন, দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, আচ্ছা। তাহলে কখনো কখনো অপশন দেখে কিন্তু আমরা আগেই বলে দিতে পারছিলাম, এত কিছু করা লাগে না, কিন্তু যেহেতু একটা বুঝাতে চাচ্ছি এই কারণে। আচ্ছা, কোশ্চেন 2 আমাদের শেষ। এরপরে আমরা যেতে চাই কোশ্চেন 3, এবং এই অঙ্কগুলো খুবই ভালো এবং একটু সহজ। আমাদের বইতে আরো বড় অঙ্ক দেওয়া, বইয়ের অঙ্কগুলো বড় অঙ্ক, সেটা করার দরকার নেই। ওকে, তারপর আমরা যেটা করতে চাচ্ছি, এবার আমাকে বলছে যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ কে, কে এর ভ্যালু আমাকে নির্ণয় করতে বলছে কি, তারপরে বলছে সো দ্যাট, যাহাতে দ্য স্ট্রেট লাইন দুইটা স্ট্রেট লাইন অবশ্যই, এই কারণে এস দিচ্ছে, কি কি বলছে x - 1/2 আর y - 4 বাই হচ্ছে 1, আরেকটা হচ্ছে আপনার z -5, তো z -5 বাই হচ্ছে আপনার 2, সাথে আরেকটা স্ট্রেট লাইন আছে এন্ড এখানে হচ্ছে x - 2 বাই এখানে আছে -1 ইকুয়ালস টু দেওয়া আছে y - 8 বাই k, এখানে দেওয়া আছে z - 11 বাই 4। এই যে দুটো স্ট্রেট লাইন মে ইন্টারসেক্ট, তো আমরা প্রশ্নটা একটু পরে বুঝতেছি, আগে অপশনগুলো লিখে ফেলি। ইন্টারসেক্ট, এক নম্বর অপশন আছে 3 4, তারপরে বলছে 5 এন্ড 6। খুব ইম্পর্টেন্ট, অঙ্কটাকে বুঝি। বলছে আমাকে অবশ্যই কে এর ভ্যালুটা বের করতে বলছে, যেখানে দুইটা স্ট্রেট লাইন হচ্ছে পরস্পর তারা নিজেরা ইন্টারসেক্ট করবে, এই যে একটা স্ট্রেট লাইন আর এই যে একটা স্ট্রেট লাইন। তো ব্যাপারটা দেখেন আগে একটু ফিল করতে, 3 ডাইমেনশনাল একটু ভাবতে হবে, 3 ডাইমেনশনাল এগুলা, কারণ আমরা স্ট্রেট লাইন ইকুয়েশনটা দেখেই বুঝতে পারতেছি এটা একটা সিমেট্রিক ফর্ম। তা আমি মনে করে নিলাম যে এই যে যেটা আছে এর কালো কালিটা এই যে সেই স্ট্রেট লাইনটা, ওকে। আর আর এটার কালারটা এটা ধরছি, কালারটা আমি জানি না এটা। তা যখন ইন্টারসেক্ট করে দেখেন এখানে একটা ব্যাপার দেখেন, এক লাল কালি নিয়ে আসে, ইন্টারসেক্টিং পয়েন্টটা তাহলে কোনটা, বলছি ইন্টারসেক্টিং পয়েন্ট কিন্তু এটাকে বলা হবে, তাই না? আচ্ছা, তাহলে ব্যাপারটা দেখেন এই পয়েন্টটা ইন্টারসেক্টিং পয়েন্টটা, তাহলে পয়েন্টটা দেখেন উভয় স্ট্রেট লাইনের উপর থাকতে হচ্ছে, তাই না? উভয় স্ট্রেট লাইন এর উপর থাকতে হচ্ছে, এটা একটু মনে রাখতে হবে, থাকতে হবে। তো উভয় স্ট্রেট লাইনের উপর থাকলে দেখেন ব্যাপারটা দেখেন, আমি যদি মনে করতাম যে প্রথম স্ট্রেট লাইন থেকে ধরেন কালোটার উপর থেকে একটা পয়েন্ট নেব, কনসেপ্টটা আগে ক্লিয়ার করতে হবে, ব্যাপারটা আসলে কিভাবে আমরা করব সেটা একটু দেখেন। তা আমি একটু আগে লিখি, তারপর আমি আবার বলে দিই। তা আমরা প্রথম কাজটা করব,
প্রথমে আমরা যেটা করব যে আমরা একটা পয়েন্ট ধরে নিব, সেটা কোথা থেকে ধরে নিব, সেটা হচ্ছে আমরা প্রথমে যে এটাকে নাম দেন প্রথম স্টেট লাইন। ওকে, এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। তো আমরা একটা পয়েন্ট ধরে নিচ্ছি, তাহলে আমরা কিন্তু জানি যে পয়েন্ট কিভাবে ধরে নিতে হবে, এবং প্যারামেট্রিক ফর্মে আমরা নেব সব সময়। ওকে, এনি পয়েন্ট ওয়ান দা ফার্স্ট লাইন থেকে আমরা একটা পয়েন্ট নিলাম। কিভাবে নেওয়ার সিস্টেমটা কি আমি এখানে একটু দেখাই, বুঝাই দেই। এখানে যেহেতু আমাকে প্রথম স্ট্রেট লাইনটা এটা যে x মাইনাস 1 2 আর y মাইনাস 4 1, এখানে z মাইনাস 5, এখানে 2, এই যে রেশিওটা আমি ধরে নিলাম r1। এখন এই দুটা থেকে কি লেখা যায় যে x মাইনাস 1 বাই 2 ইকুয়ালস টু r1। এখান থেকে আমরা চাইলেই লিখতে পারি x মাইনাস 1 ইকুয়ালস টু r গুণন করে 2r1, তাহলে এখান থেকে লিখতে পারি x ইকুয়ালস টু 2r1 প্লাস 1। তো সিমিলারলি y থেকে লিখতে পারি এটা, আর এটা থেকে z থেকেও লিখতে পারবো, তাই না? তাহলে একটা পয়েন্ট হয়ে গেল। পয়েন্টটা হচ্ছে এরকম যে 2r1 প্লাস 1, আরেকটা y সমান পাবো হচ্ছে r1 প্লাস 4 আর 2r1 প্লাস 5। এটা হচ্ছে ফার্স্ট স্টেট লাইন থেকে আমরা যে কোনো একটা পয়েন্ট নিলাম। ওকে, এবং এন্ড পয়েন্ট, আরেকটা পয়েন্ট নিচ্ছি। কোথা থেকে নিচ্ছি? ওয়ান দা সেকেন্ড লাইন থেকে নিচ্ছি। সেটা পয়েন্টটা কি আমরা ধরি সিমিলারলি এই যে দ্বিতীয় যে স্ট্রেট লাইনটা দেখেন, এই যে এই রেশিওটা ইকুয়ালস টু, আমি যদি r2 ধরি তখন আবার এই একই নিয়মে আমরা পয়েন্টটাকে লিখতে পারি এরকম যে মাইনাস r2 প্লাস 2 k r2 প্লাস 8 4r2 প্লাস 11। ওকে, এখন এই লাইনটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে এই পয়েন্টটা, এই লাল নামক পয়েন্টটা দেখেন উভয় স্ট্রেট লাইনের উপর থাকতে হবে। এবং দেখেন আমি বললাম লালটা কিন্তু দেখেন লাল নামক পয়েন্টটা কালোটার উপরে আছে, এবার এটা কি কালার, যাই হোক আমি বললাম নীল, নীলের উপরেও আছে। তার এই ঘটনার ব্যাখ্যাটা কি দেখেন, আমি ব্যাখ্যাটা একটু অন্যরকম ভাবে বলি। এটা হচ্ছে বলছি প্রথম স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট, এটা দ্বিতীয় স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট। এখন এই দুটা পয়েন্টই লাল পয়েন্ট। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যাটা হচ্ছে আসলে এই দুইটা পয়েন্ট দুইটা স্ট্রেট লাইনের উপর আছে, বাট এক জায়গায় যখন হাজির হয় তখন আসলে ব্যাপারটা ঘটে এরকম যে এখানের এই যে ভুজ, যেটা এখানের ভুজ এরা সমান, এখানের ভুজ এই যে এখানের y আর এখানের y সমান হবে, এখানের z আর এখানের z সমান হবে। এর ব্যাখ্যাটা কি বলছি বুঝতে পারছেন? যে যখন এই লাল পয়েন্ট, তার মানে হচ্ছে দেখেন স্থানাঙ্ক কিন্তু একরকম হবে, এটা একটু ফিল করতে হবে। তাহলে আসল ঘটনা কি ঘটবে আমি একটু ইংরেজিতে লিখি এখন, যে the given line intersect the given, দুটা লাইন, এই কারণে একটা বহুবচন লাগাই দিলাম, the lines intersect করবে, ইন্টার তো বানাম হয়নি, intersect করবে, কখন করবে? if the above point, এই যে দুটা পয়েন্ট এরা যদি সেম হয়ে যায় তাহলে তো ইন্টারসেক্ট করবে, তাই না? আর সেম যদি সেম হয়ে যায় তখন কি ঘটনা ঘটবে যে আসলে এই যেখানে আছে 2r1, যেমন x এর এখানের x কে আছে এই যে এটা, এরা সমান হবে। ঠিক আছে, কনসেপ্টটা এরকম, r1 প্লাস 4 এটা সমান হবে kr2 প্লাস 8 এর, তারপর 2r1 প্লাস 5 এটা সমান হবে আসলে 4r2 প্লাস 11 এর। দেখি তো বুঝছে কিনা। এখন এখান থেকে আমাকে কে এর ভ্যালু চাইছে, আগে দেখেন এই যে ফার্স্ট এরটা, এটা থেকে কি লিখতে পারি যে 2r1 প্লাস r2 ইকুয়ালস হচ্ছে 1, তাহলে আমি একটু লাল বক্স করে ফেললাম। আচ্ছা, এটা থেকে পরবর্তীতে এটা থেকে কি লেখা যায়, এটা থেকে লিখতে পারি 2r1 4r2 ইকুয়ালস টু 6, এটাকে একটা বক্স করে ফেললাম। ওকে, যদি বক্স করে ফেলি এই দুটো বক্সকে আমরা চাইলেই প্রতিস্থাপন অপনয়ন আর গুণন পদ্ধতি দ্বারা r1 এবং r2 এর মানটা বের করতে পারি না? পারি। তাহলে এই দুইটা থেকে আমরা হচ্ছে r1 এবং r2 এর মানটা বের করে ফেলবো। তাহলে r1 এর মান আপনারা বের করবেন, দেখবেন 1 পাবেন, r2 এর মানটা -1 পাবেন। যেটা যদি আমি এখন এখানে বসাই দেই না, এই যে এখানে বসাই দেই, তাহলে আমি কি এর মান পাবো দেখি তো একটু বসায়, যদি পাই কিনা। এখানে বসান r1 সমান হচ্ছে 1 প্লাস 4, এখানে k এর জায়গায় k, r2 এর মান হচ্ছে -1 আর এখানে 8, দেখবেন এখানে k এর মানটা পাবেন আপনি 3। তাহলে আমাদের 3 নামক একটা অপশন আছে কি?
তাই এই অঙ্কগুলো কিন্তু সহজ, আমি আপনাকে বুঝাইছি দেখা। তাহলে এখানে কি এক লাইনের ব্যাপার, প্রথমে দুইটা পয়েন্ট নিতে হবে দুইটা স্ট্রেট লাইন থেকে, যদি তারা ইন্টারসেক্ট করে তখন ওই দুইটা পয়েন্ট আসলে একই হবে, মিলাই দিলে এখানে হয়ে যাবে। তাহলে এই অঙ্কগুলো আসতে পারে, বিশেষ করে যে এটা যে অঙ্কটা এখন করলাম, তাহলে অ্যান্সার হচ্ছে 3। এরপর আমরা চলে যেতে চাই 4 নম্বরে। 4 নম্বর কোশ্চেনে দেখতে চাই। 4 নম্বর কোশ্চেন হচ্ছে 4। 4 নম্বর কোশ্চেনে কি বলছে আমরা একটু দেখতে চাই। যে বলছে দ্য ডিটারমাইন, দা বলে নাই, ডিটারমাইনে বলছে শুধু, বলছে ডিটারমাইন, ওকে, দ্য ফুট, determine the foot of the perpendicular perpendicular is from the point কত পয়েন্টটা কত বলছে 2, 4 আর -1 to the straight line, straight line, কত সেটা এখানে আছে x plus 5 over 1 আর y plus 3 over আছে হচ্ছে 4 and z minus 6 over আছে হচ্ছে -9। অপশনগুলো কি আছে? এক নম্বর অপশন আছে এরকম যে -4, 1, -3। বি নাম্বার অপশন যেটা আছে 2, 4, -1। সি নাম্বার অপশনে যেটা আছে 2, 5, -1। ডি নাম্বার অপশনে যেটা আছে 6, 4 আর -1। আচ্ছা, আমরা আগে কোশ্চেনটা বুঝতে চাই। কোশ্চেনটা একটু প্যাচ মনে হচ্ছে, এরকম না? প্রথমে বলছে আমাকে ফুট বের করতে বলছে। আচ্ছা, অফ দ্য পারপেন্ডিকুলার ইজ ফ্রম দ্য পয়েন্ট এত টু দ্য স্ট্রেট লাইন এত। এই ব্যাপারটা কি আগে শুনেন। একটা স্ট্রেট লাইন আছে 3 ডাইমেনশনাল, ভাবেন আগে 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন, ওকে, এটা 2 ডাইমেনশনাল আমরা আঁকতেছি। এই যে এরকম একটা স্ট্রেট লাইন আছে। এখন বলছে ধরেন এখান থেকে এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2, 4, -1। এই পয়েন্ট থেকে এইটার উপরে একটা পারপেন্ডিকুলার যদি আমরা এরকম একটা টানি, তাহলে এই যে এখানে এসে সেট করলে এটাকে বলা হয় ফুট। কি বলা হয়? ফুট বলা হয়। দেখি আমরা না বুঝতে এখন এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের সেই ফুট। তার মানে আমাকে এর স্থানাঙ্কটা বের করতে বলছে। তো কি বলছে দেখেন, এবার পড়েন ডিটারমাইন দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। কেন বলছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার? কারণ এরকম একটা পারপেন্ডিকুলার টানতে হবে। এক, কোথা থেকে? ইজ ফ্রম দ্য পয়েন্ট। কত পয়েন্ট থেকে? এই যে এই পয়েন্ট থেকে। এই কারণে এই পয়েন্ট থেকে টানছে, ঠিক আছে? কার উপরে? বলছে এই স্ট্রেট লাইনের উপরে। তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি? বলছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে x plus 5, 1, এরপর দেখেন y plus 3, এখানে 4, z minus 6, এখানে -9। দেখি তো বুঝতে পারছে কিনা? আমরা কোশ্চেন 4টা নিয়ে আসলাম। কোশ্চেন 4 আগে একটু বুঝাতে চাই। কোশ্চেন 4 বলছে আমাকে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার নির্ণয় করতে বলছে। ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কি আগে সেটা আমরা একটু বুঝতে চেষ্টা করি। ধরেন আমার কাছে এরকম একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, শুনেন, এরকম একটা স্ট্রেট লাইন 3 ডাইমেনশনাল, ওকে। আচ্ছা, তাহলে আগে আমি প্রশ্নটা আগে না পড়ে আমি আগে তুলে ফেললাম। এরপর বলছে এই যে এটা দেখেন, এটা হচ্ছে এটা 2, এখানে দেখেন এই পয়েন্টটার নাম দিলাম 2, 4, -1, ওকে। এবার এখান থেকে একটা লম্ব টাইনা ফেলি, এখান থেকে এখানে, ওকে। এবার একটু দেখেন প্রশ্নটা কি বলছে, এবার আপনি বুঝতে পারবেন। প্রশ্নটা বলছে এদিক তাকান, বলছে দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, কোথা থেকে? বলছে এই পয়েন্ট থেকে। তাহলে যখনই বলবে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ব্যাপারটা বুঝেন, এই পয়েন্ট থেকে বলছে এই যে এই পয়েন্টটার নাম দিয়েছে আমরা হচ্ছে 2, 4, -1। এটা থেকে একটা পারপেন্ডিকুলার টানবো কার উপরে? একটা স্ট্রেট লাইনের উপরে। এখানে বলে দিচ্ছে কিন্তু দেখেন এই যে টু দা স্ট্রেট লাইনের উপরে, তখন বলছে এর ফুটটা কত হবে? এই ঘটনাটাকে বলা হবে ফুট। কি বলা হবে? এই যে এই পয়েন্টটা, এটাকে বলা হয় ফুট বলা হয় ইংরেজিতে, ঠিক আছে? বা আমরা বলে থাকি পাদবিন্দু। একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের উপর যদি আমরা লম্ব টানি, তখন এই যে এখানে এটা এই পাদবিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটাকে আমরা ইংলিশে বলবো ফুট, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? ওকে।
তাহলে এই পয়েন্ট আমাকে বের করতে হবে, এই পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে এই পয়েন্টটা কোথার উপর আছে দেখেন তো, এই পয়েন্টটা আসলে কিন্তু স্ট্রেট লাইনের উপর আছে, এই যে কালো স্ট্রেট লাইনের উপর আছে। তাই এটা বের করার টেকনিকটা কি শুনে রাখেন। এক নাম্বার কাজ হচ্ছে, আপনার যে কাজ সেটা হচ্ছে স্ট্রেট লাইন থেকে যে কোনো একটা পয়েন্ট নেবেন, স্ট্রেট লাইন থেকে যে কোনো একটা পয়েন্ট। আচ্ছা নিলাম, আমরা স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্ট নেই। কি লিখবো যে এনি পয়েন্ট অফ দা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি দেওয়া আছে আমাদের কাছে? দেওয়া আছে হচ্ছে এরকম যে x + 5 বাই হচ্ছে 1, তারপর দেওয়া আছে y + 3 বাই 4, এরপর দেওয়া আছে z - 6 বাই হচ্ছে -9। এই যে এই রেশিওটাকে আমরা r ধরে নিলাম। তাহলে স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট নিলে সেটাকে আমরা প্যারামেট্রিক ফর্মে লিখতে পারি না, এখানে r প্লাস মাইনাস হয়ে যাবে ওই পাশে গেলে, তা -5। এরকম করে y সমান লিখতে পারি কি 4r - 3, আর z সমান কি লিখতে পারি -9r + 6। তাহলে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে এরকম কি r - 5, 4r, 3 আর 9r 6। ঠিক আছে, এই যে একটা পয়েন্ট নিলাম। এখন একটা কথা শুনেন, স্ট্রেট লাইনের উপর যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, এই যে সেই যে কোনো পয়েন্টটা এটা। এখন এই পয়েন্টটা আমি মনে করে নিলাম এইটা হবে। যদি এটা হয় দেখেন, আগে শুনেন, স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্ট, তো যে কোনো পয়েন্ট আমি মনে করে নিলাম এটা, তাহলে এটা কিন্তু এটার সাথে পারপেন্ডিকুলার হয় না, হয় বলেন আপনি? আমার বাঁকা হয়ে গেছে, স্ট্রেট পারপেন্ডিকুলার হলো এটার সাথে পারপেন্ডিকুলার হবে না। তাহলে আমি যদি মনে করে নেই যে স্ট্রেট লাইনের উপর এই যে কোনো পয়েন্টটা নিছি সেই পয়েন্টটা হচ্ছে আসলে এই পয়েন্ট, যদি এটা নেই এই পয়েন্ট, তখন কিন্তু আসলে ঘটনা একটা ঘটছে যে এই 2 4 -1 এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে, তাই না? তাহলে একটা কথা মনে রাখেন যে এখন তাহলে আমি মনে করে নিলাম যে এই যে কোনো পয়েন্টটা ধরলাম, এই পয়েন্টটাই হচ্ছে আসলে, শুনেন, এই পয়েন্টটাই হচ্ছে আসলে এই যে এটা r 5, ওই যে লাল পয়েন্টটা 4r 3 9r 6। ওকে, এটা মনে করে নিলাম। তাহলে আমি বাংলায় লিখে দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি মনে করে নিলাম, আমি মনে করে নিলাম r - 5, 4r - 3 and -9r + 6 এই পয়েন্টটাই হচ্ছে ফুট। যদি ফুট হয়, এই পয়েন্টটাই যদি ফুট হয়, তাহলে আসলে কি এর সাথে পারপেন্ডিকুলার আছে না? দেখেন তো এর সাথে পারপেন্ডিকুলার আছে, তাই না? আচ্ছা, তাহলে বলেন যদি পারপেন্ডিকুলারে থাকে, আগে বলেন এইটার ডিআরএস কত হবে? এই যে এই স্ট্রেট লাইনের ডিআরএস কত হবে? এই কালারটার নাম তো আমি জানি না, এর ডিআরএস কত হবে? আমরা পড়ছিলাম না যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক থাকলে ডিআরএস কত হবে, এটা পড়ছিলাম না? তাহলে এটার নাম দেন এ আর এটার নাম দেন বি। আমাদের বি এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এ বি সরলরেখার ডিআরএস কত হবে? দেখি তো, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের সরলরেখার ডিআরএস হয়, ডিআরএস হয় হচ্ছে জাস্ট হচ্ছে বিয়োগফলগুলো হয়, মন নাই? তাহলে আসবে কি ডিআরএস, কোনটা আসবে? আসবে হচ্ছে r - 5 - 2 ডিআরএস। মনে করেন 4r 3 - 4, এরপর 9r + 6 -+ 1। দেখি তো ঠিক আছে কিনা। তাহলে আমরা কিন্তু এ বি ডিআরএস পাই গেলাম কত কত, r - 7, 4r - 7, আর এখানে 9r হচ্ছে +7। দেখি তো বুঝতে পারছে কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এ বি এর ডিআরএস পাই গেলাম। আর এই যে কালো স্ট্রেট লাইন, এটা ডিআরএস তো দেওয়াই আছে, কোথায় দেওয়া আছে? যে সরলরেখার মধ্যে দেওয়া আছে না? এই যে নিচের এগুলো না ডিআরএস বলা হয়, এটা না পি, এটা কিউ, এটা আর। তাহলে কালো কালির ডিআরএস কত? এটার ডিআরএস হচ্ছে আমার 1 4 আর 9। এবার দেখেন এই কালো স্ট্রেট লাইন আর হচ্ছে এইটা, এরা কিন্তু পরস্পর দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে দুইটা জিনিসের ডিআরএস দেওয়া আছে এবং তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে তখন আমরা কি লিখতে পারি? তাদের গুণফলটা শূন্য, কিছুক্ষণ আগে পরে আসছি। তাহলে কি হবে? ডিআরএস, স্ট্রেট লাইনের ডিআরএস প্রথমটা কত? 1, 1 এর সাথে এখানের r - 7 গুণ হবে r - 7 প্লাস, মনে নাই এগুলা? দেখি, এটাকে ছোটকালে ধরছিলাম a1 b1 c1, আর এটার ডিআরএস কে? এটার ডিআরএস কত কত পাইছি? ওই যে বড় একটা জিনিস কত পাইছি, r - 7, আর একটা পাইছি হচ্ছে 4r - 7, আর একটা পাইছি হচ্ছে আপনার -9r + 7।
এটা হচ্ছে আমাদের A2, এটা V2, এটা C2। তাহলে দুইটা জিনিসের ডিআরএস আছে A1 B1 C1 A2 B2 C2, তখন তাদের যদি পারপেন্ডিকুলার হয় তখন cos 90 ডিগ্রি মান 0। তাহলে সেই সূত্র দ্বারা তাহলে A1 A2 প্লাস B1 B2 এরকম আমরা সূত্র বললাম না। এটা হচ্ছে 4r - 7, এরপর হচ্ছে -9 হচ্ছে, আর এখানে আসবে হচ্ছে -9r + 7। দেখে তো বুঝছি কিনা এটা ইকুয়াল টু 0, কেন? কারণ 90 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে আমাদের r এর মানটা ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা r এর মানটা ক্যালকুলেশন করি, এখানে আসবে যে 98r = 98। তাহলে এখান থেকে r এর মান পাবো আমরা হচ্ছে 1। এখন দেখেন আমরা তো এই যে এই পয়েন্টটাকেই তো ফুট অফ পারপেন্ডিকুলার বলছিলাম, এটাকেই তো বলছিলাম যে এটাই হচ্ছে ফুট। তাহলে এখানে r এর মানটা বসাই দেন, তাহলেই আমরা এই যে এই বিন্দুর স্থানাঙ্ক পাই গেলাম, ফুট পাই যাব। তাহলে কত পাবো হচ্ছে the foot, সুতরাং the foot of the perpendicular is কত হবে সেটা? -4, 1 আর -3 আসবে। তাহলে ফুট পাই গেছে। এটা আছে কোথাও অপশন লিখছে? -4, 1 আর -3 আছে। অপশন হচ্ছে এ নাম্বার। ওকে, এই নাম্বার দেন, এই নাম্বার। এরপর আমরা যেতে চাই কোশ্চেন 5 এ। আচ্ছা, কোশ্চেন আমরা 5 দিয়ে দেখতে চাই। কোশ্চেন 5 এ কি আছে? কোশ্চেন 5 আছে এরকম একটা ব্যাপার, ডিটারমাইন। আচ্ছা, একই কোশ্চেনটা একই, বাট এবার একই বলছে 4 নাম্বার কোশ্চেনই, বাট এখানে যেটা বলছে যে ডিটারমাইন the equation of the perpendicular from the point কত 2, 4, -1 আগের কোশ্চেনটাই। আর টু দ্য স্ট্রেট লাইন কত? টু দ্য straight line, STRAIGST straight line, কত স্ট্রেট লাইন? x + 5, 1, আর হচ্ছে এখানে কত পাবো? y + 3, 4, এখানে পাবো কত? একটা আছে z - 6/9। ওকে, z - 6/-9। এখন বলছে এটার ইকুয়েশন নির্ণয় করতে বলছে, কিন্তু অপশনগুলো কি আছে দেখেন, এরকম আছে x - 2/6, y - 4/3, আর একটা হচ্ছে z + 1/2। আচ্ছা, বি নাম্বার অপশন যেটা দেওয়া আছে x - 1/2, y - 4 হচ্ছে 1, এখানে z - 5 হচ্ছে আপনার 2। সি নাম্বার অপশন দেওয়া আছে যে না, এ আর বি হবে, আর ডি নাম্বার বলছে না, কোনোটাই হবে না। শুনেন এটা কি বলছে। এখানে বলছিল আসলে একই কোশ্চেন, দেখেন পারলে একই কোশ্চেন। এখানে বলছিল আসলে ফুট বের করতে, আর এখানে বলছে না, ফুট না, এখানে ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার, অর্থাৎ এই যে যেই পারপেন্ডিকুলারটা আমরা টানছিলাম তার ইকুয়েশনটা বের করতে বলছে। অর্থাৎ এটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে, 3 ডাইমেনশনাল। এগুলো কিন্তু সব 3 ডাইমেনশনাল হয়। তার মানে এ বি স্ট্রেট লাইনের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এ বি স্ট্রেট লাইনের সমীকরণ নির্ণয় করতে গেলে কি কি লাগবে? 3 ডাইমেনশনালে একটা ফিক্সড পয়েন্ট লাগবে। তা ফিক্সড পয়েন্ট তো দেওয়াই আছে, ফিক্সড পয়েন্ট দেওয়া আছে না? এই যে ফিক্সড পয়েন্টটা দেওয়া আছে না, এই যে দেখেন আমাকে বলছে এ বি স্ট্রেট লাইনের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এ বির মধ্যে একটা ফিক্সড পয়েন্ট যে দেওয়া আছে আছে। এরপরে ইন জেনারেল একটা পয়েন্ট ধরে নিতে হবে, এক্স ওয়াই জেড আমরা ধরে নেব। তাহলে এই যে এ বি এর সমীকরণটাই আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে যদি আমি করে ফেলি, এ বি এর সমীকরণটা কি আসবে? x - x1। দেখেন তাহলে x1 কি? এখানে ফিক্সড পয়েন্ট x1 হচ্ছে আমরা হচ্ছে 2, তাহলে x - x1 হচ্ছে 2 বাই পি। এরপর দেখেন y - y1 হচ্ছে 4 কিউ। এরপর z - z1 মানে হচ্ছে এখানে 1 দিবেন, তাহলে এখানে হচ্ছে r p q r। এবার দেখেন p q r কে আমার জানা লাগবে, সরি r তো দেইনি, এখানে কিউ দিস। p q r কি? এই a b এর ডিরেকশন রেশিও। তাহলে a b এর ডিরেকশন রেশিওতে এই যে এখান থেকে বের করছিলাম কত, এই দেখেন এই যে কালো কালি দিয়ে r - 7, 4r - 7, 9r + 7। তাহলে এখান থেকে r এর মানটা কত জানা পাইছিলাম? r এর মান পাইছিলাম 1, সেটা বসাই দিলে তো হয়ে যায়। তাহলে এখানে বসাই দেন, এখানে থাকবে হচ্ছে -6, এখানে 4r মানে 1, এখানে -3, এখানে
9 - 2 দেখছেন, বুঝাইতে পারছি কি? এটা হচ্ছে এবি এর ডিআরএস। আচ্ছা, তাহলে এখানে বসাই দেন পি কিউ আর এর জায়গায়। আচ্ছা, -6 y4, এখানে -3, এখানে আছে হচ্ছে আপনার -2। তাহলে উভয় পক্ষ থেকে মাইনাস কাটা দিয়ে দিলে থাকবে x - 2/6 y - 4/3 z + 1/2। তাহলে এটা কোথায় আছে? আচ্ছা, এই নাম্বারে আছে। দেখছেন কত সহজ যদি আপনারা বুঝতে পারেন। তো কখনো কখনো এরকম দুটা কোশ্চেন মিলাই দিতে পারে, যে একটা কোশ্চেন অনুসারে একটা কোশ্চেন একটু বড় হবে আর একটা কোশ্চেন একদম শর্ট হবে, যেমন এটা কিন্তু করতে বেশি সময় লাগলো না, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার কোশ্চেন। আমরা লাস্ট কোশ্চেন করতে চাই, তো কোশ্চেনটা আগে তুলে তারপর আগে এটা নিয়ে আমাদের এখন একটু বেসিক আলোচনা করতে হবে 5-6 মিনিট। তো আমরা কোশ্চেন 6 এ হচ্ছে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে এরকম, যে ফাইন্ড দা, এটা কিন্তু একদম সিলেবাসে আলাদা করে বলে দিচ্ছে এই টপিকটা সম্পর্কে। ফাইন্ড দা শর্টেস্ট ডিসটেন্স, আমরা এই কারণে এসডি দ্বারা লিখছি শর্টেস্ট ডিসটেন্স। কার মধ্যে? বিটুইন দা স্কিউ লাইন। ওকে, স্কিউ লাইন কত x - 3/3 y - 8 বাই হচ্ছে -1, আরেকটা আছে z - 3 বাই হচ্ছে 1 and x + 3 - 3 y + 7 2, এখানে আছে হচ্ছে z - 6 4। আচ্ছা, আমাকে শর্টেস্ট ডিসটেন্স বের করতে বলছে এবং অপশনগুলো কি দেওয়া আছে? অপশনগুলো দেওয়া আছে 16, 20, 22, ডি নাম্বারে আসছে হচ্ছে আপনার 24। তো এটা নিয়ে আমাকে আগে একটু বেসিক আলোচনা করতে হবে, কারণ হচ্ছে আমি এখনো পর্যন্ত আপনাদেরকে শর্টেস্ট ডিসটেন্স পড়াই নাই। আচ্ছা, আমি কিছু নোট লিখে দিচ্ছি। তো শর্টেস্ট ডিসটেন্স কিন্তু সিলেবাসে, বিসিএস এর সিলেবাসে আলাদা করে লিখে দেওয়া আছে যে শর্টেস্ট ডিসটেন্স, বারবার শর্টেস্ট ডিসটেন্স, তার মানে এখান থেকে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শর্টেস্ট ডিসটেন্স করতে গেলে আগে এখানে দেখেন শর্টেস্ট ডিসটেন্স কার পাওয়া যায় আগে সেটা একটু শুনেন। শর্টেস্ট ডিসটেন্স পাওয়া যায় শুধুমাত্র 3 ডাইমেনশনালের ক্ষেত্রে স্কিউ লাইনের। আগে বুঝতে হবে স্কিউ লাইনটা কি, এটা কিন্তু আমরা জানি না এখনো পর্যন্ত। আমাদের 100 মধ্যে 90 জনকে জিজ্ঞেস করবেন ম্যাথমেটিক্স কোর্সে শর্টেস্ট ডিসটেন্স কি সবার বের করা যায় 3 ডাইমেনশনালের ক্ষেত্রে? বলতে পারবে না। তারপর আবার বলতে পারবে না যে স্কিউ লাইনটা কি 3 ডাইমেনশন, অথচ আমরা কিন্তু ম্যাথমেটিক্সে পড়ে আসছি। কিন্তু এটা কিন্তু এমনিতেই সবার জানা উচিত, ঠিক না? যেহেতু আমি এই আলোচনা করিনি, আমি ভাবছিলাম এটা পারবেন যে সকলে, এই কারণে অনেকে আমাকে বলছে যে শর্টেস্ট ডিসটেন্স তো করার নাই, এই কারণে আমি এখন আবার শর্টেস্ট ডিসটেন্স নিয়ে আলোচনা করব। তো আমি কয়েকটা নোট লিখে দিচ্ছি সংক্ষেপে। নোট 1, নোট 1। তো এটা করতে গেলে আমাকে একটু বেসিক আলোচনা করতে হবে, এই কারণে আমি বেসিক আলোচনাটা করে ফেলছি। তাহলে মনে রাখবেন, আমরা শর্টেস্ট ডিসটেন্স যারা বলছিলেন করি নাই, এই যে এখন করে দিচ্ছি। কি করছি? এখন করে দিচ্ছি শর্টেস্ট ডিসটেন্সের আলোচনা এখন করে দিচ্ছি, তাহলে আমাদের সিলেবাসে একদম ফুল কমপ্লিট, ঠিক আছে? KANCE শর্টেস্ট ডিসটেন্স। ওকে, আমরা এটা নিয়ে কথা বলবো এখন। 1 নাম্বার একদম সহজ ব্যাপার, যদি দুইটা লাইন ইন্টারসেক্ট করে, এক ইফ টু লাইন, দুইটা লাইন ইন্টারসেক্ট করে তাহলে তারা অবশ্যই একই প্লেনে থাকবে। দে মাস্ট বি কোপ্ল্যানার। ওকে, আগে ব্যাপারটা একটু ফিল করায় দেখেন। মনে করেন একটা প্লেন এঁকে ফেললাম, 3 ডাইমেনশনাল ব্যাপার, তো তারপর একটু আঁকার চেষ্টা করছি। এই যে একটা প্লেন আছে, এখন বলছি দুটো স্ট্রেট লাইন যদি ইন্টারসেক্ট করে, আগে শুনুন, এই যে একটা স্ট্রেট লাইন আর এই যে একটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করবে তখনই যদি তারা একই প্লেনে থাকে। বাট এরকম হইতো, সাপোজ মনে করেন একটা প্লেন, আমরা একটা প্লেন আঁকি সুন্দর করে। আমরা জানি তো এরকম আমাদের 3টা ব্যাপার আছে, এক্স ওয়াই জেড। তো আমরা একটা প্লেন এখানে এঁকে ফেলি, এইখানে একটা এঁকে ফেলি, মনে করেন এটা একটা প্লেন। ওকে, আরেকটা প্লেন হচ্ছে এখানে। আগে কল্পনা করেন, আপনার এই দেয়ালের কথা কল্পনা করেন, আপনার ঘরের একটা আছে এখানে আর একটা আছে এখানে, কোনোদিন কি এরা ইন্টারসেক্ট করবে না? যদি ভিন্ন ভিন্ন প্লেনে থাকে তাহলে কোনোদিন তারা ইন্টারসেক্ট করবে না। তার মানে এই কারণে বলছি যে যদি দুইটা লাইন ইন্টারসেক্ট করে তারা অবশ্যই একই প্লেনে থাকবে, কোপ্ল্যানার। এটা বলছি 1 নাম্বার কথা। ওকে, তাহলে কোপ্ল্যানার হওয়ার জন্য কি মাস্ট শর্ত কি?
মানে সরি মানে ইন্টারসেক্ট করার জন্য মাস্ট প্রথম শর্ত হচ্ছে কোপ্লানার হওয়া লাগবে, মানে একই প্লেনে থাকা লাগবে। 2 নাম্বার, আমরা দ্বিতীয় নাম্বার লিখতে চাই। 2 নাম্বার, 2 নাম্বার যেটা লিখবো, 2 নাম্বার নোট। 2 নাম্বার নোট বলছি যে ইফ ইফ টু লাইন্স, if two non-parallel straight line দেখি, ধরেন if দুটা টু or non এরকম লিখবো না, না না না, if two lines, দুটা লাইন আছে, তারা কোপ্ল্যানার আছে কিন্তু তারা ইন্টারসেক্ট নাও করতে পারে, মানে একই আপনার প্লেনে আছে, বাট দে মে নট মানে করতে পারে নাও করতে পারে, দে মে নট ইন্টারসেক্ট, তারা নাও করতে পারে। একই প্লেনে থাকলে যে ইন্টারসেক্ট করবে এরকম না, কিন্তু বরং ইন্টারসেক্ট করতে গেলে একই প্লেনে থাকতে হবে, বাট একই প্লেনে থাকলে ইন্টারসেক্ট নাও করতে পারে। যেরকম আমি টাইকা ফেলি, দেখেন এই যে এটা আর এটা একই প্লেনে আছে, বাট তারা সমান্তরাল, ইন্টারসেক্ট করবে না, এরকম কথা বলছে। তাহলে কি বলছি, যদি ইন্টারসেক্ট করতে হয় একই প্লেনে থাকতে হবে, কিন্তু একই প্লেনে থাকলে ইন্টারসেক্ট করবে এরকম কোনো কথা নেই। 3 নাম্বার নোট, ওকে জায়গা নেই। 3 নাম্বার নোট, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, 3 নাম্বারের জন্য এত আলোচনা করতেছি। 3 নাম্বার বলছে, আমি লিখি আগে, ইফ টু নন প্যারালাল স্ট্রেট লাইন, সংক্ষেপে লিখছি স্ট্রেট লাইন, don't intersect then the straight line, then the straight lines don't lie on the same plane, on the same plane. This type of straight lines, এই ধরনের স্ট্রেট লাইন is called, বলা হয়, কি বলা হয়, স্কিউ লাইন, স্কিউ লাইনস। তাহলে এখানে মনে রাখতে হবে স্কিউ লাইন আর নন কোপ্লানার, নন কোপ্লানার, আচ্ছা বানান ভুল যেন না হয়। দেখেন ব্যাপারটা কি বলছে, বলছে এখানে বলছে দুটা প্যারালাল না স্ট্রেট লাইন, এরকম স্ট্রেট লাইন যারা আসলে সমান্তরাল না, তারা মনে করেন ইন্টারসেক্ট করে নাই, তাহলে স্ট্রেট লাইনটা সেম প্লেনে থাকবে না। এই ব্যাপারটা কি আগে ফিল করে, ধরেন আপনার দুইটা দেয়াল আছে, এরকম 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 একটা দেয়াল আছে, মনে করেন এইখানে একটা দেয়াল, আরেকটা দেয়াল হচ্ছে এইটা দেওয়াল, এইখানে অন্য একটা কাহিনী, তারা প্যারালাল না, মনে করেন প্যারালাল না, ঠিক আছে, দেখেন প্যারালাল না, দুইটা দেয়ালে দুইটা রশ্মি আছে, তারা প্যারালাল না, সাথে সাথে তারা হচ্ছে ইন্টারসেক্ট করে নাই, এবং তারা সেম প্লেনও নাই। আবার বলছি 1 নম্বর কন্ডিশন, তারা প্যারালাল না, তারা ইন্টারসেক্ট করে নাই, সাথে সাথে তারা কিন্তু দেখেন একই প্লেনে নাই, এটা আসছে অন্য প্লেনে, দেখেন আপনারা হচ্ছে প্লেনের ঘটনা আমরা ইচ্ছা মতো পড়াই দিয়ে আসছে, এটা ভিন্ন প্লেনে আছে। তাহলে এইরকম যদি কোনো থাকে তখন তাদেরকে বলা হবে হচ্ছে স্কিউ লাইন। কি 1 নম্বরে তারা প্যারালাল হওয়া যাবে না, তারা ইন্টারসেক্ট করা যাবে না, এবং তারা ভিন্ন প্লেনে থাকবে, তখন এই ধরনের স্ট্রেট লাইনকে বলা হবে স্কিউ লাইন। আর স্কিউ লাইনের মধ্যে মনে রাখতে হবে স্কিউ লাইন হচ্ছে নন কোপ্লানার, মানে একই প্লেনে থাকে না স্কিউ লাইনটা, আর স্কিউ লাইনের মধ্যেই আমরা হচ্ছে শর্টেজ ডিসটেন্স পায় থাকি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে, ব্যাপারটা কি তাহলে দেখেন, ব্যাপারটা এরকম
তাহলে এরকম একটা কথা যে এই আসলে কেমনে করা হয় শর্টেস্ট ডিসটেন্স, তাহলে সূত্রটা শর্টেস্ট ডিসটেন্স between two straight lines. তা আমরা ওকে কেমনে করা হয় আগে দেখেন। তা আমরা দুটা প্লেন থেকে এরকম দুটা স্ট্রেট লাইন নিচ্ছি। মনে করেন একটা প্লেন আছে এরকম, একটা প্লেনে একটা স্ট্রেট লাইন আছে এরকম, সুন্দর করে আসছে না কেন তারটা। ওকে একটা এরকম আছে না, তারা যেন প্যারালাল না হয়, আবার স্কিউ লাইন যেহেতু নিতে হবে। আচ্ছা আমি মনে করে নেন এই যে দেখেন এই যে দুইটা প্লেনে দুইটা স্ট্রেট লাইন আছে, তারা ইন্টারসেক্ট করে নাই এবং তারা প্যারালাল না, সুতরাং এরা স্কিউ লাইন। ঠিক আছে, তাহলে শর্টেস্ট ডিসটেন্স পাইতে গেলে আসলে ঘটনা কি, শর্টেস্ট ডিসটেন্স কোথায় পাওয়া যায়? দেখেন আমরা বলছিলাম না আজীবন, আমরা ছোটকাল থেকে পড়ছিলাম যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স, এইরকম একটা ব্যাপার। এই যে এদের মধ্যে এই যে এখানে দেখেন শর্টেস্ট ডিসটেন্স পাওয়া যাবে, তাই না? শর্টেস্ট ডিসটেন্সটা এখানে পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে এটার নাম দেন 1 নং স্ট্রেট লাইন, 3 ডাইমেনশনালে কিন্তু এগুলা, এটা 2 নং স্ট্রেট লাইন, আর এখানে দেন এল, এটা দেন এম। তাহলে আমরা কি এই কথা বলতে পারি এখান থেকে? দেখেন তো লেট আমরা একটু লিখে দিচ্ছি সুন্দর করে। লেট প্রথম স্ট্রেট লাইনের সমীকরণ হচ্ছে এরকম x1 y1, আর এখানে p1, এখানে y y1, এখানে q1, আর এখানে z z1 বাই r1। এটা হচ্ছে আমাদের প্রথম স্ট্রেট লাইন। এন্ড আমাদের দ্বিতীয় স্ট্রেট লাইনটা ধরছি x মাইনাস x2, আর এখানে p2, y মাইনাস y2, আর হচ্ছে q2, আর z মাইনাস z2, এটা হচ্ছে r2। এই যে দুইটা স্ট্রেট লাইন ধরে নিচ্ছি b2 স্কিউ লাইন, এটা ধরে নিলাম দুইটা স্কিউ লাইন। কেন কেন স্কিউ লাইন বললাম? আমরা বলছিলাম এই ধরনের লাইনকে আমরা স্কিউ লাইন বলতে পারবো যে লাইন দুইটা একই প্লেনে না, ইন্টারসেক্ট করে না এবং প্যারালাল না। তাহলে আমরা এটা ধরে নিয়েছি যে একই প্লেনে লাইন ইন্টারসেক্ট করতেছে না, দেখতে পাচ্ছি, এবং প্যারালাল না, এই কারণে বললাম যে দুটো স্কিউ লাইন। তাহলে ইফ এলএম, এই যে এলএমটা সেটা শর্টেস্ট ডিসটেন্স হবে, বি দা শর্টেস্ট ডিসটেন্স। শর্টেস্ট ডিসটেন্স হবে কখন হবে? কারদের মধ্যে সেটা লিখবো না, বিটুইন দা লাইনস, অর্থাৎ এই লাইন দুটার মধ্যে শর্টেস্ট ডিসটেন্স হবে কখন হবে বলছে দেন। তাহলে এলএমটা ইজ পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলার হবে কোথায়? টু বোথ 1 and 2 তে। অর্থাৎ এলএমটা একে পারপেন্ডিকুলার হবে, দুইও পারপেন্ডিকুলার হবে। দেখি তো আমি আর দুটো ব্যাপার নেই যে এটা কি শর্টেস্ট ডিসটেন্স হবে, এটা কি শর্টেস্ট ডিসটেন্স হবে না, হবে না। কেন? কারণ দেখেন এটার নাম যদি এলএম দেন তাহলে কিন্তু এই এলএমটা এই দুইয়ের সাথে পারপেন্ডিকুলার এতে নাই। তার মানে শর্টেস্ট ডিসটেন্স পেতে গেলে অবশ্যই পারপেন্ডিকুলার পাওয়া লাগবে। বুঝতে পারছেন? এটা শর্টেস্ট ডিসটেন্স হয়? আপনি বলেন। এটা এই যে এখান থেকে দেখেন এই যে এটা কি শর্টেস্ট ডিসটেন্স হবে নাকি হবে না? এইটাই সবচেয়ে শর্টেস্ট ডিসটেন্স হবে। তাহলে শর্টেস্ট ডিসটেন্স পাওয়ার জন্য যে শর্ত সেটা হচ্ছে এলএমটাকে শর্টেস্ট ডিসটেন্স বলতে পারবো ওই দুইটা লাইনের মধ্যে যদি এলএমটা পারপেন্ডিকুলার হয় 1 এবং 2 এর ক্ষেত্রে, বোথ 1 এবং 2 এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা তাহলে আমাদের এবার আমরা এটুকু জানলেই আমাদের এনাফ, আর বেশি জানতে হবে না। আরো অনেক কিছু আছে, স্ট্রেট লাইনের অনেক কিছু আছে 3 ডাইমেনশনালে, বাট আমরা অনেক কিছু নিয়ে ডিল করছি না এখন আর। আচ্ছা আমাদের কোশ্চেন 6টা বলা আছে যে ফাইন্ড দ্য শর্টেস্ট ডিসটেন্স বিটুইন দ্য স্কিউ লাইন। তাহলে আমরা বুঝতে পারতেছি এখন শর্টেস্ট ডিসটেন্স বের করতে বলছে। কেন স্কিউ লাইন দিচ্ছে? কারণ আমরা স্কিউ লাইনের মধ্যে শর্টেস্ট ডিসটেন্স পাই থাকি। ওকে আচ্ছা, তাহলে এই দুইটা আমাকে বের করতে বলবে। তাহলে দেখেন আমরা কেমনে বের করবো। এটা বের করার বড় টেকনিক আছে। তো একটা টেকনিক শিখাই দিই। আমাদের কোশ্চেনটা এখানে কপি করে নিয়ে আসি। কোশ্চেন 6 নো ওকে ওকে এটা এই যে কোশ্চেনটা আছে, তো এটা করার যে টেকনিক সেটা হচ্ছে
আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে শর্টেজ ডিস্টেন্স, এই যে শর্টেজ ডিস্টেন্স এলএম, এটা কিন্তু 1 কেও সে মিট করছে, 2 এর সাথেও সে মিট করছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, একটু একটু এই অঙ্কটা একটু বড় প্রসেস, এটা শর্টকাটও আছে, আমার শর্টকাটটা খেয়াল নাই নিজের, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন যে শর্টেজ ডিস্টেন্স বের করা শর্টকাট, আমার খেয়াল নেই শর্টকাটটা। কোশ্চেন 6 এটা করার জন্য যে ব্যাপারটা একটু ফিল করতে হবে আগে, দেখেন সেটা ফিল করার ব্যাপার আছে এই এখানে আর এখানে একটা ব্যাপার গেল, এরা কিন্তু প্যারালাল না, এবং আমরা দেখতে পাচ্ছি এরা স্কিপ, তো আমি বলে দিচ্ছে এছাড়া এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তাদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স আসলে এল আর এম। দেখেন ডিস্টেন্স বলছে, তাহলে আমরা যদি কোনো মতে এই পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে যেতে পারি, এই পয়েন্টে এল এর আর এম এর স্থানাঙ্ক যদি পাইতে যেতে পারি, তাহলে তো ডিস্টেন্স পাওয়া যায়, তাই না? এখন আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে এল এবং এম এর স্থানাঙ্ক বের করা। তাহলে এখান থেকে আমরা একটা পয়েন্ট ধরে নিব, এল এর পয়েন্ট আর এম এর পয়েন্ট, তো আমরা ধরে নেব এই কথাটা সুন্দর করে, একটা পয়েন্ট ধরে নেন, লেট এল বি। কিরকম পয়েন্ট ধরতে গেলে আমরা কিন্তু বলছিলাম এই রেশিওটাকে R1 নাম দেন, সেখান থেকে আমরা প্যারামেট্রিক ফর্মে যদি ধরি, এখানে পাবো হচ্ছে 3R1 প্লাস 3 মাইনাস R1 প্লাস 8। আমরা কেমনে পাই এগুলো কিন্তু আমরা জানি, R1 প্লাস 3, এটা হচ্ছে কার উপরে ধরছি, এল। অ্যান্ড এমটা কিরকম ধরবো, এমটাকে ধরবো আবার এখানে এই রেশিওটাকে যদি R2 নাম দিই, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালুটা কত পাবো, এক্স পাবো হচ্ছে 3 মাইনাস 3R2 3R1, তারপর হচ্ছে আমরা পাবো এটা না সরি -3 পাবো। এরপর আমরা পাবো হচ্ছে আপনার আমরা কত পাবো, এরপর পাবো হচ্ছে 2R2 -7 4R2 প্লাস 6। তাহলে আমরা এই যে দুইটা বিন্দু এম এল আর এম, তাদের স্থানাঙ্কগুলো এভাবে ধরে নিই। কোথা থেকে পাইলাম, এই যে দেখেন, এই যে এটা দ্বিতীয় নম্বর স্কিউ লাইন একটা, এই যে একটা, এই যে একটা লাইন, ওকে। আচ্ছা, তাহলে এবার একটা কথা শুনেন, এবার এই যে এল আর এল এম এর ডিআরএস কত হবে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। এল এম এর ডিআরএস কত হবে, আমরা কিন্তু বলছিলাম দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে যে x1, এই ধরেন এটার স্থানাঙ্ক থাকতে হচ্ছে x1 y1 z1, আর এটা যদি হইতো x2 y2 z2, তখন ডিরেকশন রেশিও বের করার সূত্র হচ্ছে হয় x1 মাইনাস x2 y1 মাইনাস y2 z1 মাইনাস z2, অথবা কেউ লিখতে পারে x2 মাইনাস x1। এগুলা সবাই মনে আছে নিশ্চয়ই। তাহলে এখানে আমরা এল আর এম এর যেহেতু স্থানাঙ্ক ধরে নিয়েছি, তো এল এম এর ডিআরএসটা আমরা এখন পাইতে পারি। এটা ডিআরএস নির্ণয় করব কিভাবে, ডিআরএসটা নির্ণয় করতে পারি এভাবে, কি একটা থেকে একটা বিয়োগ করে ফেলেন, -3R2 3R1 মাইনাস হচ্ছে 6 পাবো, 2R2 প্লাস R1 মাইনাস 15 পাবো, ডিআরএস 4R2 মাইনাস R1 প্লাস 3। কেন এরকম ডিআরএস বের করলাম, কারণ এখন আমাকে আসলে আমরা যদি কোনো মতে এই আর এর ভ্যালুগুলো পাওয়া যায়, এই R1 এর ভ্যালুগুলো পাওয়া যায়, বা R2 এর ভ্যালুগুলো পাওয়া যায়, তখনই কিন্তু আমরা আসলে এল আর এম এর স্থানাঙ্কটা পাওয়া যায়, তাই না? এখন আমাকে যে কোনো মূল্যে হচ্ছে এই এল আর এম এর স্থানাঙ্ক বের করতে গিয়ে R1 এবং R2 এর ভ্যালু বের করতে হবে। সেটা বের করতে গেলে আমরা এখন একটা শর্টেজ ডিস্টেন্সের একটা নিয়ম জানি, কি জানি, যে সিন্স এই লাইনটা ইম্পর্টেন্ট, দ্য শর্টেজ ডিস্টেন্স ইজ পারপেন্ডিকুলার। আমরা কিন্তু এটা বলে আসছি যে শর্টেজ ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার টু বোথ, কার সাথে, 1 এর সাথেও, 1 নাম্বার স্ট্রেট লাইনের সাথেও, এন্ড 2 নাম্বার স্ট্রেট লাইনের সাথেও। দেন আমরা কি বলতে পারি, এই যে কিছুক্ষণ আগে যে সূত্র পড়লাম, 1 এর সাথে পারপেন্ডিকুলার, 2 এর সাথেও পারপেন্ডিকুলার শর্টেজ ডিস্টেন্স, তখন আমরা কি বলতে পারি, ডিরেকশন, এই যে ডিআরএস এটা দেওয়া আছে, এলএম এর ডিআরএস দেওয়া আছে, আর যদি পারপেন্ডিকুলার হয়ে থাকে তখন ওই যে a1 a2 এর গুণফল, তাহলে 3 -3R2 3R1 -6, এটা একটা a1 a2, তারপর হচ্ছে b1 b2, তাহলে এখানে -1 2R2 R1 15, এই যে 1 এর সাথে আগে 1 এর সাথে পারপেন্ডিকুলার দিতেছি আমরা, এই যে শর্টেজ ডিস্টেন্স এলএম এর ডিআরএস কিন্তু আমরা পাই গেছি, এই যে এগুলা, এটা হচ্ছে ধরেন a1, এটা b1, এটা c1, আর একটা কি স্ট্রেট লাইন 1 এর ডিআরএস কত, এটা দেওয়া আছে না, 3 -1 আর 1, তাহলে এই যে সেটা করতেছি, ঠিক আছে। এর গুণফলটা কত আসবে, আর এখানে 1 4R2 R1 প্লাস 3 ইকুয়ালস টু 0 আসবে। এটাকে যদি সুন্দর করে সাজাই লিখতে পারবেন 11R1 7R2
ইকুয়াল টু 0। এটা কার সাথে পাইলাম? এলএম, এলএম 1 নং এর সাথে পারপেন্ডিকুলার, এটা থেকে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করছি, এলএম এর ডিআরএস কত, এই যে এলএম এর ডিআরএস তো বের করছি, সাথে সাথে 1 নং এর ডিআরএস কত, এই যে এটা। দুটা জিনিসের ডিআরএস দেওয়া থাকলে এবং তারা যেহেতু 90 ডিগ্রি মানে পারপেন্ডিকুলার, তাদের এই যে a1 a2 b1 b2 c1 c2 এদের গুণফলটা 0 হয়, সেটা থেকে এটা পাইছি, ঠিক আছে। সিমিলারলি আবার এখান থেকে দেখে রাখবেন, আবার আবার কিন্তু এলএম, এলএম 2 নং এর সাথেও পারপেন্ডিকুলার, 2 নং মানে 2 নং স্ট্রেট লাইন, 2 নং এর সাথেও পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, 2 নং এর সাথেও পারপেন্ডিকুলার হয় তখন আবার একই সূত্র আসবে। এলএম এর ডিআরএস তো দেওয়াই আছে, আর 2 নং এর ডিআরএস কত, -3 2 আর 4, এই যে এখানে জায়গায় -3 2 আর 4 হয়, তাহলে -3 এর সাথে গুণ হবে 3r2 3r1 -6, ঠিক আছে। ওকে, এটা কিন্তু r1, আচ্ছা এটা গুণ করলাম। এরপর প্লাস 2 2r2 r1 15, এখানে থাকবে 4r2 -r1 প্লাস 3 ইকুয়াল টু 0। বুঝতে পারছেন কি বলছি? একদম শর্ট কথা। আমাকে হচ্ছে আমি কি করছি, কি কাজ করছি, আমাকে এল আর এম এর স্থানাঙ্ক বের করতে বলছে। আমি সুন্দর করে এল আর এম এর স্থানাঙ্ক নিয়েছি, তো এখানে আমাকে r1 r2 মান জানলে এল আর এম এর স্থানাঙ্কটা পাই যায়। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করেছি, আমরা কিন্তু আরেকটা তথ্য জানি যে এই এলএমটা হচ্ছে এই 1 নং এর সাথেও পারপেন্ডিকুলার, এই 2 নং এর সাথে পারপেন্ডিকুলার। এটা কিন্তু 3 ডাইমেনশনালের ক্ষেত্রে, আপনি কিন্তু এটাকে ভাবতেছেন 2 ডাইমেনশনাল, এই কারণে বুঝতেছেন না, ঠিক আছে। এটা কিন্তু 3 ডাইমেনশন, সেই ভাবনাটা ভাবতে হবে। আচ্ছা, এরপর যেহেতু এই এলএমটা 1 নং এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে আমরা কি জানি 1 নং এর আমাদের ডিআরএস জানা আছে, এদের ডিআরএস 3 -1 1, আর এলএম এর ডিআরএস জানা আছে, তাদের গুণফলটার প্রোডাক্টটা শূন্য হবে, সেটা আমরা করেছি। এরপর এলএমটা আবার 2 নং এর সাথে পারপেন্ডিকুলার, তাহলে তাদের গুণফলটা শূন্য হবে। এখান থেকে আমরা আরেকটা লাইন পাবো, সেটা হচ্ছে 7r1 29r2 ইকুয়াল টু 0। এখন আপনারাই বলেন, এখান এই দুটা থেকে কি আমরা r1 এবং r2 এর ভ্যালুটা পাবো না? এখান থেকে আমরা সলভ করে r1 এবং r2 এর ভ্যালু পাবো না? পাবো। তাহলে r1 দেখবেন যে এখান থেকে পাবেন, সলভ করে যদি বসান যে r1 এর ভ্যালু 0, r2 এর ভ্যালু 0। তাহলে এই যে এখানে যদি এখন এই যে r1 r2 এর ভ্যালুগুলো বসায় দেন, তাহলে এল আর এম পাই যাবেন। আর এল আর এম পাইলে এখন তাদের ডিসটেন্সটা বের করা যাবে না? ডিসটেন্স বের করে দেখবেন যে পাবেন এরকম। এটা হচ্ছে বড় পদ্ধতি, একটা শর্টকাট পদ্ধতি আছে, আপনার শর্টকাট পদ্ধতি শিখবেন, কারণ এটা দিয়ে এমসিকিউ আসবে। লিখলেই হবে যে শর্টকাট পদ্ধতি, তাহলে চলে আসবে, ঠিক আছে। শর্টকাট পদ্ধতি আছে শর্টেস্ট ডিসটেন্সের। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা এই পর্যন্তই। যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই বলবেন। অ্যানালিটিক্যাল জিওমেট্রি আমরা এখানে শেষ করতে চাই। এরপরে একটা ভেক্টরের উপরে আমরা একটা ক্লাস নিয়ে দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।